Hello everyone, welcome back to our YouTube channel. Today in this video I am going to discuss about the first part of history of English literature, that is Old English literature অর্থাৎ প্রাচীন ইংরেজি সাহিত্যের ইতিহাস। বাংলা অনার্স স্টুডেন্টদের যেমন প্রথমেই বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হয়, তেমনি তোমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্টস তাদেরকে অবশ্যই ইংরেজি সাহিত্যের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে জানতে হবে। আর আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যতটা সহজ ভাষায় পসিবল বাংলাতেই ওল্ড ইংলিশ আর অ্যাংলো সেকশন পিরিয়ড সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটি কাজে আসবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। সো লেটস স্টার্ট। ইংল্যান্ড তথা ইংলিশ লিটারেচারের ইনিশিয়াল জার্নি অর্থাৎ প্রাথমিক যাত্রা শুরু হয় ওল্ড ইংলিশ পিরিয়ডের হাত ধরে, যার সময়কাল 450 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ মোট 616 বছর। এবার প্রশ্ন হলো, ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো সেকশন পিরিয়ড কেন বলা হচ্ছে? তার কারণ মূলত জার্মানির অ্যাংলো সেকশন ট্রাইব দীর্ঘদিন ধরে ইংল্যান্ড দখল করে রাখে এবং এখানে তাদের ডমিনেন্সের জন্য এই ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো সেকশন পিরিয়ড বলে। ঠিক যেমনভাবে আমাদের ইন্ডিয়াতে যুগে যুগে সেভারেল ট্রাইবের পদার্পণ ঘটে এবং তারা দীর্ঘদিন ধরে ইন্ডিয়া দখল করে রাখার জন্য সেই সমস্ত যুগের নাম সেই সব ট্রাইবের নাম অনুসারে হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি প্রাচীন যুগের ব্যাকট্রিয় গ্রিক ট্রাইব, কুষাণ এবং পরবর্তীতে সুলতানি মুঘল যুগের কথা। তো এভাবেই ওল্ড ইংলিশ পিরিয়ডকেও অ্যাংলো সেকশন পিরিয়ড বলা হয়। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের পূর্বে আপ টু 450 সময়কালকে ডার্ক এজ বলা হয়। বেসিক্যালি এই সময়কার কোনো অথর্স এবং তাদের রাইটিংস সম্পর্কে জানা যায়নি, তাই পরবর্তী ওল্ড ইংলিশ পিরিয়ড, যার ব্যাপ্তি 450 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যুগটিকে বলা হয় দ্য ডন অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের উষাকাল। এবার আমরা জানব এই যুগের বিশেষ কিছু বৈশিষ্ট্য ও লিটারারি ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। প্রথমে যে ক্যারেক্টারিস্টিক্সটা উঠে আসে তা হলো লিটিল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ এই যুগে বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক যে অ্যাডভান্সমেন্ট অগ্রগতি সেটা ছিল না বললেই চলে। দ্বিতীয়ত স্ট্রং বিলিভ ইন ফেট, অর্থাৎ তারা স্ট্রংলি ফেট অর্থাৎ ভাগ্যে বিশ্বাসী ছিল। তৃতীয়ত রোমান্টিক লাভ ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ এই যুগের যে সমস্ত লিটারারি ওয়ার্ক আছে সেখানে রোমান্টিক লাভ অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল। চতুর্থত সি অ্যাডভেঞ্চার স্যাভেজেস হিরোইক অ্যাক্টিভিটিস ওয়ার রিকগনাইজড, অর্থাৎ সে যুগে রাইটিংসে অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল লাইফেও সামুদ্রিক দুঃসাহসিক অভিযান, বর্বরতা, তার সাথে বীরত্বপূর্ণ কার্যকলাপ ভীষণভাবে স্বীকৃত এবং সমাদৃত হতো। পঞ্চমত এই যুগে ফ্রিকুয়েন্টলি সেভারেল ট্রাইবের ইনভেশন, অর্থাৎ সেভারেল ট্রাইবের আক্রমণ ঘটে বারবার, যার ফলে সে যুগের বই পুঁথিপত্র এগুলো সব বেশিরভাগই নষ্ট হয়ে যায় এবং সে যুগে কোনো প্রিন্টিং প্রেস বা মুদ্রণযন্ত্র ছিল না। তাই ওল্ড ইংলিশ পিরিয়ডের লিটারেচার মূলত ওরাল লিটারেচার ছিল এবং সেখানে যে ভার্স ব্যবহৃত হতো তা ছিল অ্যালিটারেটিভ, আর যে রাইম ইউজ হতো তাহলে ইন্টারনাল রাইম। এরপর আমরা চলে আসবো পোয়েট্রি সম্পর্কে, এই অ্যাংলো সেকশন পিরিয়ডের পোয়েট্রি সম্পর্কে। ইন অ্যাংলো সেকশন পিরিয়ড পোয়েট্রি ইজ মোর ডমিনেন্ট দ্যান প্রোজ। অ্যাংলো সেকশন পিরিয়ডে প্রোজের থেকে পোয়েট্রি প্রমিনেন্ট ছিল এবং পোয়েট্রির অনেক পর প্রোজ রাইটিং স্টার্ট হয় এবং তা স্টার্ট হয় কিং অ্যালফ্রেডের হাত ধরে, যেটা আমি পরবর্তীতে ডিসকাস করব। ওল্ড ইংলিশ পিরিয়ডের কথা বলতেই প্রথমেই যে সমস্ত রাইটিংস বিশেষত পোয়েমের কথা উঠে আসে তা হলো বিওলফ। ইংরেজি সাহিত্যের প্রথম দীর্ঘ কবিতা এটি, মোট লাইন 3020 লাইন্স, মতান্তরে 3182, এবং এই এপিক পোয়েম অর্থাৎ মহাকাব্যের 2টি পার্ট ছিল আর এর বিষয়বস্তু বেশ ইন্টারেস্টিং, যা আমি নেক্সট কোনো ভিডিওতে সম্পূর্ণ বাংলাতে শোনাবো।
তো বিএলফের লেখকের নাম এবং গ্রন্থের নাম কোনোটাই পাওয়া যায়নি, তাই লেখকের নাম অজ্ঞাত, কিন্তু গ্রন্থটির নামকরণ করা হয়েছে এর প্রধান চরিত্র বিওলফের নাম অনুসারে, যা আবিষ্কারের পর করা হয়েছে। দ্বিতীয় যে রাইটিংটা আছে সেটা হচ্ছে দ্য ওয়াইফস অফ কমপ্লেন্ট, অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছো একজন স্ত্রীর যে অভিযোগ অনুযোগ সেটা নিয়েই এই পোয়েমটা। তৃতীয়ত দ্য হাজবেন্ডস মেসেজ, অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে একজন স্বামীর যে মেসেজ বার্তা সেটা সম্পর্কে আছে এই কবিতাটিতে। চতুর্থত দ্য সি ফেরার, এখানে একজন নাবিকের কথা আছে। নাম্বার 5 দ্য ওয়ান্ডারার, এটা একজন ইতস্তত ভ্রমণকারী একজন ভবঘুরের কথাকে নিয়ে লেখা। আর নাম্বার 6 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ উইটসেট, অর্থাৎ উইটসেট নামে একজন পর্যটনকারী, তার গান, সংলাপ, তার দুঃখের কাহিনী, এগুলো নিয়েই কিন্তু এই কবিতাটা। এবং এই সবকটি পোয়েম এক্সিটার ম্যানুস্ক্রিপ্টে সংরক্ষিত আছে। এই এক্সিটার ম্যানুস্ক্রিপ্টের মতো আরও 3টি ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ টোটাল 4টি ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় ওল্ড ইংলিশ পিরিয়ডে। এই 4টি ম্যানুস্ক্রিপ্টের নামগুলি দেখো: দ্য ভার্সিলি বুক, দ্য জিনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, দ্য এক্সিটার বুক, দ্য বেল। এই 4টি ম্যানুস্ক্রিপ্টে ওল্ড ইংলিশ পিরিয়ডের বিভিন্ন বইতে পাওয়া গেছে। এবার আমরা চলে আসবো ওল্ড ইংলিশ পিরিয়ডের ফেমাস অথর্স এবং তাদের ওয়ার্কস নিয়ে। এক্ষেত্রে প্রথমেই যার কথা উঠে আসে তিনি হলেন অ্যাডাম বিড, ADAMBEDE, অ্যাডাম বিড, যিনি কিনা একজন মঙ্ক অর্থাৎ সন্ন্যাসী এবং সেই সঙ্গে সেন্ট অর্থাৎ ঋষি ছিলেন, যিনি ইংলিশ লিটারেচারের ফার্স্ট হিস্টোরিয়ান, প্রথম ঐতিহাসিক ছিলেন। তার লেখা একটি রিলিজিয়াস হিস্টোরিক গ্রন্থ হল দ্য এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি অফ ইংলিশ, অর্থাৎ খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় ইংলিশের ইতিহাস, যেটা 731 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। এরপর চলে আসবো নেক্সট ওয়ান অফ দ্য ফেমাস অথর অফ দিস পিরিয়ড, কেডমনকে নিয়ে। আমি এখানে বাংলা সাহিত্যের একটা রেফারেন্স টানবো, তাহলে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। বাংলা সাহিত্যের আদিকবি যেমন লুইপাদ, ঠিক তেমনই কেডমন হলেন ইংরেজি সাহিত্যের আদিকবি, অর্থাৎ আর্লিয়েস্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এই কেডমন ছিলেন 7th সেঞ্চুরি অর্থাৎ 7ম দশকের একজন কবি, যার লেখার প্রতিটি পরতে পরতে খ্রিস্ট ভাবধারা বর্তমান। তিনি পেশায় ছিলেন একজন শেপার্ড অর্থাৎ মেষপালক। তার জন্ম তারিখ সঠিকভাবে জানা যায়নি, তবে মৃত্যুর সম্ভাব্য সাল 680 খ্রিস্টাব্দ। তিনি যা কিছু লিখেছেন তা সব অ্যাংলো সেকশন ভাষাতেই। তাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সংও বলা হয়। তিনি অ্যাংলো সেকশন যুগের মিল্টন নামেও পরিচিত। এবার আমরা তার ফেমাস কিছু রাইটিংসের কথা জানব। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, কেডমন যে জন্য বেশি সমাদৃত হতেন তার যুগে, সেটা হচ্ছে হেমস, HYMN, হেমস, দ্যাট ইজ আ রিলিজিয়াস সং অর পোয়েম অফ প্রেজ টু গড, অর্থাৎ গডের, ঈশ্বরের, সৃষ্টিকর্তার, ক্রিয়েটরের প্রশংসা করা হয় এই লেখাগুলির মাধ্যমে। এবার তার 6টি ফেমাস রাইটিংস দেখে নেব। দেখো, ফার্স্ট আছে দ্য বুক অফ জেনেসিস, সেকেন্ড আছে প্যারাফ্রেস, থার্ড আছে এক্সোডাস, ফোর্থ আছে জুডিথ, ফিফথ আছে জেনেসিস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ক্রাইস্ট অ্যান্ড স্যাটার্ন। এগুলো সব রিলিজিয়াস পোয়েট্রি, ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রির মধ্যে পড়বে। এবার আমরা যে নোটেবল পোয়েটের কথা জানবো, হি ইজ নান আদার দ্যান সিনুল। অনেকের উচ্চারণকে কিনুল বা সিনুল দুরকমই বলে থাকে। তো তার রাইটিংসগুলো পুরোপুরি খ্রিস্ট ধর্মের স্রোতে লেখা। তিনি আর্লি 19th সেঞ্চুরির ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট ছিলেন। তিনি তার যে লেখাগুলির জন্য প্রসিদ্ধ হয়ে আছেন সেগুলি হলো জুলিয়ানা, এলিনা, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টেলস, দ্য ড্রিম অফ দ্য রুট, এগুলো মোট 4টি।
এই পোয়েমগুলোর ডিটেলস নোটস তোমরা পেয়ে যাবে যখন আমি অ্যাংলো সেকশন আর ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি এর উপর একটা 20 মার্কসের নোটস প্রোভাইড করব। এবার আমরা চলে আসবো অ্যাংলো সেকশন আর ওল্ড ইংলিশ প্রোজ রাইটিং নিয়ে। যেমনটা আমি আগেই বলেছি, অ্যাংলো সেকশন প্রোজের আবির্ভাব হয় অ্যাংলো সেকশন পোয়েট্রি এর অনেকটাই পরে, এবং কার হাত ধরে আবির্ভাব হয়েছিল না, কিং অ্যালফ্রেডের হাত ধরে কিন্তু আবির্ভাব হয়েছিল। বাংলা সাহিত্যের গদ্যের জনক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়, তেমনি কিং অ্যালফ্রেড দ্য গ্রেটকে বলা হয় ইংরেজি গদ্যের জনক, দ্যাট ইজ ফাদার অফ ইংলিশ প্রোজ। এই কিং অ্যালফ্রেড জন্মগ্রহণ করেন 859 সালে ইংল্যান্ডে এবং মারা যান 899 সালে। তিনি 871 থেকে 899 সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন। হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য কিং অ্যালফ্রেড দ্য গ্রেট অর দ্য গ্রেট অ্যালফ্রেড। তার আমলে ফ্রিকুয়েন্টলি ড্যানিশ ইনভেশন অ্যান্ড সিভিল ওয়ারের কারণে রাইটিংস পুঁথিপত্রের বেশিরভাগই নষ্ট হয়ে যায়, এবং সেজন্য কিং অ্যালফ্রেড নিজে ল্যাটিন ভাষা শেখেন এবং তার প্রজাদের জন্য 5টি ল্যাটিন বুককে ইংরেজিতে ট্রান্সলেট করেন, যাতে তার প্রজারা এর মাধ্যমে কিছু শিখতে পারে। তো সেগুলোই দেখো এখানে আছে। পোপ গ্রিগরির প্যাস্টোরাল কেয়ার, অরোশিয়াসের হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বেদিস এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, বোথিয়াসের কনসোলেশন অফ ফিলোসফি, নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেন্ট অগাস্টাইন এর দ্য সলিলোকুইজ। এক্ষেত্রে অ্যালফ্রেডের এই ট্রান্সলেশনের মেথডটা সম্পূর্ণ অরিজিনাল ছিল। তিনি এই বইগুলি ট্রান্সলেশনের সময় যখন যেটা সঠিক মনে করেছেন তাই করেছেন। কখনো বা তিনি কোনো একটা নির্দিষ্ট পোর্শনকে বাদ দিয়েছেন, আবার কখনো বা তিনি মনে করেছেন যে এই টেক্সটার এই পোর্শনটা সংকোচন করলে ভালো হয়, কমিয়ে দিলে ভালো হয়, অথবা আরেকটু জুড়লে ভালো হবে, সেখানে ঠিক তিনি তেমনটাই করেছেন। His aim was not to reproduce the originals faithfully but to give his subjects what was good for them and easy to understand. He was the pioneer among the Anglo-Saxon prose writers, অর্থাৎ অ্যাংলো-সেকশন প্রোজ রাইটারদের অগ্রদূত তাকে বলা হয়। তাকে আইনের শাসক, দ্যাট ইজ দ্য ল গভর্নিংও বলা হয়। ইংরেজি সাহিত্যের আদি গ্রন্থ দ্য অ্যাংলো-সেকশন ক্রনিকল তার আমলেই সংকলিত হয়। এই যে এগুলো হচ্ছে 5টা বুক যেগুলি তিনি ল্যাটিন ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রিগরি, হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ অরোসিয়াস, বেদিস এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, বোথিয়াসের কনসোলেশন অফ ফিলোসফি, দ্য সলিলোকুইজ অফ সেন্ট অগাস্টাইন, এই 5টা বই। এরপর যে ইম্পর্ট্যান্ট প্রোজ রাইটারের কথা বলবো তিনি হলেন অ্যালফ্রেড। সালটা এখানে দেওয়া আছে 955 to 1010। তিনি ছিলেন অ্যাবিংটনের অ্যাথেলোডের দ্বারা ফাউন্ডেড মোনাস্টিক স্কুলের একজন স্কলার, যিনি তারপর 1005-এ এনশিয়ামের অ্যাবোট অর্থাৎ মঠের প্রধান অধ্যক্ষ পদ লাভ করেন। এরপর আমরা তার কয়েকটি রাইটিং সম্পর্কে জেনে নেব। অ্যালফ্রেড তার গ্রামারের জন্য প্রসিদ্ধ ছিলেন, এজন্য তাকে অ্যালফ্রিক দ্য গ্রামারিয়ানও বলা হতো। এছাড়া তার অন্যান্য রাইটিংসগুলি হলো দ্য লাইভস অফ দ্য সেইন্টস, দ্য ক্যাথলিক হোমিলিস অ্যান্ড কলোকাই, এই 4টে বুক। তার লেখার যে সোর্সগুলি ছিল তা ছিল ল্যাটিন ভাষায় লেখা রিলিজিয়াস রাইটিংস। হি ওয়াজ দ্য মোস্ট নোটেবল প্রোজ রাইটার ইন ওল্ড ইংলিশ। তার লেখাগুলো ছিল ডিডাক্টিক, কিন্তু তার ওয়ার্কগুলোর মধ্যে হাই লেভেলের আর্টিস্টিক কম্পিটেন্স লক্ষিত হয়। এরপর আমরা চলে আসব নাম্বার 3rd অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অফ দ্য ফেমাস ওল্ড ইংলিশ প্রোজ রাইটার, এবং তার ফেমাস রাইটিংসে তিনি ছিলেন উলস্ট্যান। উলস্ট্যান ছিলেন
অ্যালফ্রেডের কন্টেম্পোরারি অর্থাৎ অ্যালফ্রেডের সমসাময়িক। তিনি উইনচেস্টারের বিশপ হিসেবে কিছুদিন কাজ করেছেন, লন্ডনের বিশপ হিসেবেও সার্ভ করেছেন এবং ইয়র্কের আর্ক বিশপ অর্থাৎ প্রধান বিশপ হিসেবে দায়িত্ব সামলেছেন। একজন চার্চম্যান ছিলেন। তার লেখাগুলির মধ্যে যেটির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন সেটি সম্ভবত 1014 এর লিখিত, যেটা ছিল সার্মো লুপিয়ার ড্যাঙ্গলস। এই টাইটেলটা ল্যাটিনে আছে, তবে ভিতরের বিষয়বস্তু ইংলিশে লিখেছেন। টাইটেলটাকে ইংলিশে ট্রান্সলেট করলে ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা আছে, দ্য সার্মন অফ দ্য ওল্ড টু দ্য ইংলিশ, এটা হবে। এখানে সার্মন মানে আমরা জানি ধর্মোপদেশ অর্থাৎ উপদেশ। উলস্ট্যান নিজে তার জাতি ইংলিশ পিপলদের উদ্দেশ্যে এটি লিখেছেন, যেখানে তিনি বলেছেন যে ইংলিশ পিপল তারা তাদের সিম্পল অ্যাক্টিভিটির মাধ্যমে, অনবরত পাপ কার্যের মাধ্যমে নিজেদের উপর দুঃখ দুর্দশা আনয়ন করেছেন এবং তিনি একটি ডুম স্টেট ভিশন অর্থাৎ মহাপ্রলয়ের দিন, শেষ বিচারের দিন, এটার ভিশন অর্থাৎ স্বপ্নের বর্ণনার মধ্য দিয়ে তার এই লেখা সার্মো লুপি অ্যাড অ্যাঙ্গ্লোস এই ওয়ার্কটা শুরু করেছেন। তার এই লেখার মধ্য দিয়ে কন্টেম্পোরারি বিভিন্ন ইভেন্টসের রিফ্লেকশন পাওয়া যায়। ফর এক্সাম্পল, ভাইকিং রেইডস, ডেন্সদের তখনকার মোনাস্টারিজগুলির লুট করা। মোনাস্টারিজ মিন্স বিহারগুলো, যেমন মঠ হয়, এই মোনাস্টারিজগুলোতে পড়াশোনাও করানো হতো, অনেক বই পুঁথিপত্র থাকতো, তো এইগুলো লুট করা হয়েছিল। কান্ট্রি সাইডগুলো ডিস্ট্রয় করা এবং তাদের কিন্তু সেভারাল ডিভাস্টেটিং কার্যকলাপ, এই সমস্ত টেরিবল ইভেন্টসগুলোর রিফ্লেকশন তার রাইটিংয়ে লক্ষিত হয়। তো এই ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ফার্স্ট পার্ট, ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে কিছু তথ্য। আশা করি আমি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। তবুও যদি প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। আর অনলি ওল্ড ইংলিশ প্রোজ নিয়ে একটা 20 মার্কসের নোটস অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, তোমাদের যাতে দরকার দেখে নিতে পারো। আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।